শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ঝড়ে শিলচর শহরে একাধিক স্থানে গাছ উপড়ে পড়ল, লন্ডভন্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। ঝড়ে কাছাড় জেলার বহু গ্রাম ক্ষতিগ্রস্ত। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ চলছে শহরে। আজ ফের ভূমিকম্পে কাঁপল শিলচর শহর সহ রাজ্য। বরাক উপত্যকায় পিএনজি সিএনজি বাস্তবায়নে গতি আনার দাবি সিটুর। সঙ্গীত জগতের নক্ষত্র পতন, ভার্সেটাইল কুইনের জীবনাবসান। মহিলা সংরক্ষণে কেন্দ্রের বিলে সমর্থনের ইঙ্গিত কংগ্রেসের। জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণ। ভোট দেওয়া নাগরিকদের মৌলিক অধিকার নয়, তাৎপর্যপূর্ণ রায় সর্বোচ্চ আদালতের। সমাজ মাধ্যমে সরকারি নীতির সমালোচনা করলেই শাস্তি। বিহারে নতুন নিয়মে চাপে সরকারি কর্মীরা। চুক্তি না হলেও হরমুজ খুলবই, শান্তি বৈঠকের মধ্যেই হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে বাড়ছে উত্তেজনা। এক পশলা বৃষ্টিতে কৃত্রিম বন্যা, কাটাখাল বড়জেলেঙ্গা পূর্ত সড়কে। অপরিকল্পিত নির্মাণ ও বেহাল নিষ্কাশন ব্যবস্থার জন্য দুর্ভোগ চরমে। এবং সর্বশেষ খবরটি হলো উদারবন্দ ডিএনএইচ স্কুলের শিক্ষার মান তোলানিতে উদ্বিগ্ন শিক্ষানুরাগীরা। এবারে শুনুন বিস্তারিত খবর। ফের আজ সকালে শিলচর সংলগ্ন এলাকায় 4.3 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সকাল 9:21 এই কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল শিলচর শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে আইরংমারা। প্রাথমিক তথ্য অনুযায়ী এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের মাত্র 5 কিলোমিটার নিচে, যা অত্যন্ত অগভীর হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় উপকেন্দ্রের আশেপাশের এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে। একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় অগভীর ভূমিকম্পে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হওয়া স্বাভাবিক। উপকেন্দ্রের নিকটবর্তী এলাকায় বহু মানুষ এই কম্পন অনুভব করেছেন, তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হল ঝড়ে শিলচর শহর সহ বেশ কয়েকটি গ্রামও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ দুপুরে ঝড়ের তাণ্ডবে তছনছ করে ফেলে কাঠিগোড়ার বহু গ্রাম। ভেঙে পড়ে একাধিক ঘরবাড়ি ও গাছপালা, বিদ্যুতের খুঁটি। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিধ্বংসী জুড়ে বাগাডহর বড়জুড়াই এলাকার ঘরবাড়ি, দোকান ভাঙচুর সহ গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। বাগাডহর বড়জুড়াই বেরেঙ্গা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম খণ্ড সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সুন্দর দিন রোদে ঝলমল করছিল, হঠাৎ করে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে এবং অনেকেই নিজেদের জিনিসপত্র রক্ষা করার সুযোগ পাননি। প্রাক্তন জিপি সভাপতি আলতাফ হোসেন মজুমদার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে বলেন, বহু পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপাকে রয়েছে। কিছু পরিবারের মাথা গুঁজার ঠাঁই নেই। তিনি দ্রুত প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, আর্থিক সহায়তা ও বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের দাবি জানান। এদিকে শিলচর শহরে বহু গাছ উপড়ে পড়ে একাধিক স্থানে সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। এসডিআরএফ, সিকিউরিটি এবং ডিডিআরএফের দল মাঠে নেমে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করেছে। ক্ষতির পরিমাণ বিবেচনা করে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধারে কিছুটা সময় লেগেছে। এদিকে হঠাৎ ঝড়ের দাপটে বিপর্যস্ত হয়ে পড়ল শিলচর শহর। আজ দুপুরে ঝড়ের তাণ্ডবে শহরের বিভিন্ন এলাকায় একাধিক বড় গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাহত হয়েছে যান চলাচল। জানা গেছে, শিলচর সার্কিট হাউস রোডে একটি প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে দুটি গাড়ির ক্ষতি সাধন করে। এর ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। অন্যদিকে ডাকবাংলা রোডের খ্রিস্টান লাইব্রেরির সামনে একটি বিশাল বট গাছ উপড়ে পড়ে একটি স্কুটির ব্যাপক ক্ষতি করে। ক্ষতিগ্রস্ত স্কুটির মালিক মিঠুন পাল, যার বাড়ি সুনাই রোড এলাকায় বলে জানা গেছে। এছাড়াও শিলচর ডিভিশনাল ফরেস্ট অফিসের সামনেও একটি বড় গাছ পড়ে যাওয়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। শিলচর ট্রাঙ্ক রোডের আরবান হসপিটালের সামনে সড়কের উপর গাছ পড়ে যাতায়াত বন্ধ হয়ে পড়ে। রাস্তা সাফাইয়ের কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে। দ্রুত গাছ সরিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। পরবর্তী খবরটি হলো ভারতীয় সঙ্গীতের আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বলতম নক্ষত্র।
সুরের মায়াজাল ছিন্ন করে 92 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন ভার্সেটাল কুইন আশা ভোসলে। আজ দুপুরে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে কেবল সঙ্গীত জগৎ নয়, সমগ্র ভারতবর্ষ এক মাতৃতুল্য অভিভাবককে হারালো। শনিবার বিকেলে লুদা আবাসন সংলগ্ন তার নিজস্ব বাসভবনে থাকাকালীনই শারীরিক অস্বস্তি বোধ করেন শিল্পী। তার গৃহপরিচারিকা লক্ষ্য করেন যে আশাজি হঠাৎ সংজ্ঞা হারিয়েছেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক প্রতীত সামদানির তত্ত্বাবধানে দিনভর লড়াই চললেও তীব্র হৃদরোগে আক্রান্ত শিল্পীকে আর ফেরানো যায়নি। আজ দুপুরে হাসপাতাল থেকে আসে সেই দুঃসংবাদ। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকায় পাইপড ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজি ও কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি পরিষেবা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে চালুর দাবি তুলেছে সিটু। প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত উৎস থাকা সত্ত্বেও শিলচর সহ সমগ্র উপত্যকায় পরিষেবার অগ্রগতি ধীর গতির বলে অভিযোগ করে সংগঠন জানিয়েছে। ফলে সাধারণ মানুষ, শিল্প ও বাণিজ্যিক খাত প্রত্যাশিত সুবিধা পাচ্ছে না। আজ শিলচরের এক হোটেলের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে সিটু ও ওএনজিসি কর্মীদের ট্রেড ইউনিয়নের সদস্যরা জানান, ওএনজিসি এ অঞ্চলে গ্যাস কন্ডেনসেট উৎপাদন করছে এবং 2019 সালে এজিসিএল এর সঙ্গে 1,20,000 এসসিএমডি গ্যাস ক্রয়ের চুক্তি হয়েছিল। কিন্তু পিবিজিপিএল এর মাধ্যমে বর্তমান ক্রয় নেমে এসেছে মাত্র 1500 থেকে 1700 এসসিএমডিতে, যা চুক্তির তুলনায় নগণ্য। সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য বলেন, পাইপলাইন নেটওয়ার্ক ও সিএনজি উপকাঠামো যথাযথভাবে সম্প্রসারিত না হওয়ায় গ্যাসের পূর্ণ ব্যবহার সম্ভব হচ্ছে না। আপার আসামের জেলাগুলোতে যে গতিতে পিএনজি সিএনজি এগোচ্ছে, বরাক উপত্যকায় তা নেই। শিলচরের কিছু অংশ ও সোনাইয়ের কয়েকটি এলাকায় সীমিত সরবরাহ চালু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। সংগঠনের মতে পুরো উপত্যকায় গ্যাস সরবরাহ চালু হলে আমদানি নির্ভরতা কমবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং গৃহস্থালী ও বাণিজ্যিক ও শিল্প খাতে নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিত হবে। বিশ্ববাজারে এলপিজি আমদানির অনিশ্চয়তা ও যুদ্ধসদৃশ পরিস্থিতিতে দেশীয় গ্যাসের কার্যকর ব্যবহার জরুরি। পিএনজি নিরাপদ ও পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে প্রতিটি ঘরে পাইপলাইন পৌঁছে দেওয়ার জন্য পিবিজিপিএলকে দ্রুত সক্রিয় করতে হবে। পরবর্তী খবরটি হলো, সরকারি কর্মীদের সমাজ মাধ্যম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ চালু করল বিহার সরকার। নতুন বিধি কার্যকর হতেই সতর্কতা বেড়েছে প্রশাসনের অন্দরে। নিয়ম লঙ্ঘন করলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি কর্মীরা আর অনুমতি ছাড়া সরকারি নীতি, প্রকল্প বা আদালতের রায় নিয়ে সমাজ মাধ্যমে ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবেন না। বিশেষ করে শীর্ষ আদালত ও উচ্চ আদালতের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করাও নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। এছাড়াও ব্যক্তিগত সমাজ মাধ্যম অ্যাকাউন্ট চালাতে সরকারি ইমেইল বা ফোন নম্বর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ও ভুয়ো পরিচয় বা ছদ্মনামে কোনো পোস্ট করাও কঠোরভাবে বারণ। অফিস চত্বরে ছবি তোলা, ভিডিও করা, নথিভাগ করা বা সরাসরি সম্প্রচার করলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দল, সংবাদ মাধ্যম বা বিশিষ্ট ব্যক্তিদের পক্ষে বা বিপক্ষে মত প্রকাশের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। জাতি, ধর্ম বা সংবেদনশীল বিষয় নিয়ে উস্কানিমূলক বা আপত্তিকর মন্তব্য করলেও শাস্তির মুখে পড়তে হবে। একই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কর্মজীবনে মাত্র একবারই এমন পরীক্ষায় বসার সুযোগ পাবেন সরকারি কর্মীরা, তাও দফতরের অনুমতি সাপেক্ষে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বিহার সরকারি কর্মচারী আচরণবিধি সংশোধনী 2026 অনুমোদন করে রাজ্য সরকার। সংবিধানের 309 অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংশোধনী জারি করা হয়। শুক্রবার সরকারি গেজেট প্রকাশের পর থেকেই তা কার্যকর হয়েছে। সরকারের মতে ডিজিটাল যুগে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের অখণ্ডতা রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই নানা মহলে বিতর্ক শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, ভোট দেওয়া নাগরিকদের মৌলিক অধিকার নয়, তাৎপর্যপূর্ণ রায় সর্বোচ্চ আদালতের। 5 রাজ্যে চলতি বিধানসভা ভোটের আবহে ভোটাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভোট দেওয়া কিংবা নির্বাচনে প্রার্থী হওয়া কোনোটি নাগরিকদের মৌলিক অধিকার নয়। এই অধিকারগুলি সম্পূর্ণভাবে আইন দ্বারা নির্ধারিত এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষ।
রাজস্থানের একটি জেলা দুগ্ধ সমবায় সমিতির নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ উঠে আসে। বিচারপতি বিবি নাগারত্না ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হলেও তা সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। আদালত তাদের রায়ে ভোটাধিকার এবং প্রার্থী হওয়ার অধিকার এই দুই বিষয়কে আলাদা করে ব্যাখ্যা করেছে। ভোটাধিকার মানে নাগরিকের প্রতিনিধি বেছে নেওয়ার ক্ষমতা, আর প্রার্থী হওয়ার অধিকার হলো নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ। আদালতের মতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ অনেক বেশি কঠোর এবং রাষ্ট্র এই বিষয়ে যোগ্যতা ও অযোগ্যতার মানদণ্ড নির্ধারণ করতে পারে। এই রায়ে অতীতে একটি গুরুত্বপূর্ণ মামলার উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত। জ্যোতি বসু বনাম দেবী ঘোষাল মামলার নজির টেনে আদালত জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত অধিকার সংবিধানের 3য় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়, বরং সংসদ বা বিধানসভা প্রণীত আইনের মাধ্যমেই এই অধিকার কার্যকর হয়। ওই মামলায় আরও বলা হয়েছিল, নির্বাচনী বিরোধ সাধারণ দেওয়ানি মামলা নয়, বরং এটি একটি বিশেষ আইনি প্রক্রিয়া যা নির্দিষ্ট আইনের আওতায় পরিচালিত হয়। সেখানে কেবলমাত্র প্রার্থী ব্যক্তিরাই মামলার পক্ষ হতে পারেন, অন্য কেউ নয়। সাম্প্রতিক মামলায় রাজস্থানের সমবায় নির্বাচনের কিছু নিয়ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নির্দিষ্ট যোগ্যতার শর্ত আরোপ করা হয়েছিল প্রার্থী হওয়ার ক্ষেত্রে, যা উচ্চ আদালত বাতিল করেছিল। তবে সর্বোচ্চ আদালত সেই সিদ্ধান্ত খারিজ করে জানায়, প্রার্থী হওয়ার জন্য বিশেষ যোগ্যতা নির্ধারণ করা মানেই ভোটাধিকার খর্ব করা নয়। রায়ে আদালত আরও স্পষ্ট করে দিয়েছে, যোগ্যতা এবং অযোগ্যতা এই দুই ধারণার মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি। কে নির্বাচনে অংশ নিতে পারবেন তা নির্ধারণ করে যোগ্যতা, আর কে পারবেন না তা নির্ধারণ করে অযোগ্যতা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।